আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আজকে আমরা মৃত্তিকা বুনট বৈশিষ্ট্য এবং গুরুত্ব থেকে যা জানার চেষ্টা করব তা হলো মৃত্তিকা বুনট কি, 2 মৃত্তিকা বুনটের শ্রেণীবিভাগ, 3 মৃত্তিকা বুনটের বৈশিষ্ট্যসমূহ, 4 মৃত্তিকা বুনটের গুরুত্ব। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে। প্রথমে আমরা জানব মৃত্তিকা বুনট কি বা সয়েল টেক্সচার কি। দেখো, মৃত্তিকা বুনট হচ্ছে মাটির একক কণার আনুপাতিক পারস্পরিক অনুপাত। একক কণার পারস্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা বা সূক্ষ্মতাকে বুনট বলে। অর্থাৎ মাটির যে কণাগুলো আছে সেই কণার মধ্যে কোন কোন কণা থাকবে এবং তাদের অনুপাতটা কেমন হবে সেইটাকে বলবো আমরা। সেটা স্থূলও হতে পারে, সূক্ষ্মও হতে পারে, সেটাকে বলবো আমরা মাটির বুনট। অর্থাৎ মাটির মধ্যে বালির পরিমাণ, পলির পরিমাণ এবং কর্দম কণা অর্থাৎ কাদার পরিমাণের তুলনামূলক আকার, শতকরা অনুপাতকে আমরা মাটির বুনট বোঝাবো। সেটা কতটুকু থাকে এবং শতকরা কি পরিমাণ থাকে সেটাকে বলবো আমরা মৃত্তিকা বুনট বা সয়েল টেক্সচার। মৃত্তিকা বুনট মাটির একটি ভৌত ধর্ম, অর্থাৎ এটা কোনো রাসায়নিক ধর্ম নয়, এটা ভৌত ধর্ম। মৃত্তিকা বুনট দ্বারা মাটির বিভিন্ন কণাসমূহ ছোট বড় বোঝা যায়। অর্থাৎ মাটির কণাগুলো ছোট হবে না বড় হবে। একটু আগেই বলেছি, এখানে স্থূলতা অথবা এই সূক্ষ্মতাকে বোঝায়। কার কার? বালির পরিমাণ, পলির পরিমাণ এবং কর্দম কণা বা কাদার পরিমাণের স্থূলতা বা সূক্ষ্মতাকে আমরা বলবো মৃত্তিকা বুনট। মাটির কণাসমূহ বিভিন্ন আকারের হয়। যেমন বালি কণা সবসময় বড় হবে, দোআঁশ কণা মাঝারি ধরনের হবে এবং এঁটেল কণা ছোট হবে। অর্থাৎ এই মাটির কণাগুলা 3 রকমের হয়। বালি কণা সবসময় বড় হবে, দোআঁশ কণা একটু মাঝারি ধরনের হবে এবং এঁটেল কণা ছোট হবে। মাটির কণাসমূহের বিভিন্ন আকারই হচ্ছে বুনট। অর্থাৎ একটু আগেই বললাম, এই কণাগুলা স্থূল হবে না সূক্ষ্ম হবে, তাদের আকার কেমন হবে এবং শতকরা অনুপাত কেমন হবে, এটাকে বলছি আমরা বুনট। দেখো, মাটির বুনটের শ্রেণীবিভাগ বা টেক্সচুয়াল ক্লাসিফিকেশন অফ সয়েল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেলে মাটি বা স্যান্ডি সয়েল, দোআঁশ মাটি বা লেমি সয়েল, এঁটেল মাটি বা ক্লেমি সয়েল, এই 3 প্রকার মাটি আছে বুনটের উপর ভিত্তি করে। যদিও প্রত্যেক প্রকার মাটিকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন বেলে মাটি একে ভাগ করা যায় সত্যিকার বেলে এবং বেলে দোআঁশ। তাই বেলে মাটির প্রকার হচ্ছে 2টা। বেলে মাটির প্রকার পেলাম আমি 2টো। দোআঁশ মাটি 7 প্রকারের। একটা বেলে দোআঁশ, বেলের পরিমাণ থাকবে দোআঁশ, যাকে বলবো আমরা আদর্শ। আর পলি দোআঁশ, কিছুটা দোআঁশের সাথে পলি থাকবে, শুধু পলি থাকবে। আবার বেলে এঁটেল দোআঁশ, 3টার মিক্সার থাকবে, পলি এঁটেল দোআঁশ এবং এঁটেল দোআঁশ। অর্থাৎ এই তথ্যগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কখন? এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। যাই হোক, এঁটেল মাটিকে আমরা 3টি ভাগে ভাগ করছি বা ভাগ করা হয় বেলে এঁটেল, পলি এঁটেল এবং শুধুমাত্র বা বিশুদ্ধ এঁটেল। তাহলে আমরা দেখলাম মৃত্তিকা বুনটের শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে মাটি হচ্ছে গিয়া বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি, যদিও এদেরকে বেশ কয়েকবার ভাগ করা হয়েছে। দেখো, মৃত্তিকা বুনটের শ্রেণীর বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ টেক্সচুয়াল ক্লাসেস থেকে আমাদের যা জানা দরকার
সেটা হচ্ছে এই বেলে মাটির বৈশিষ্ট্যটাকে আমরা জানার চেষ্টা করব। দেখো, বেলে মাটির ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো হচ্ছে গিয়ে, দেখো বেলে মাটিতে 70%-এর বেশি বালিকণা থাকবে, অর্থাৎ 100 ভাগ মাটির মধ্যে 70%-এর মতো বেশি বা তার চেয়েও বেশি বালিকণা থাকবে। পানি ধারণ ক্ষমতা কম, আমরা জানি বালির পানি ধারণ ক্ষমতা কম, পানি চুইয়ে নিচের দিকে চলে যাবে। তারপরে পুষ্টি ধারণ ক্ষমতা কম, যেহেতু পানি ধারণ ক্ষমতা কম তাহলে পুষ্টি ধারণ ক্ষমতা কম থাকবে, কারণ পানিতে পুষ্টি উপাদানগুলো দ্রবীভূত অবস্থায় থাকে। কণা সবচেয়ে বড়, একটু আগে দেখেছি আমরা বেলের কণার পরিমাণ সবচেয়ে বড়। কণাসমূহের মাঝে ফাঁক থাকে, বালির কণার মাঝখানে ফাঁক থাকে, এই ফাঁক থাকার জন্যই পানি ধারণ ক্ষমতা এদের অনেকটা কম হয়। ক্লিয়ার? এবং পানি ধারণ ক্ষমতা কম হওয়ার জন্য তাদের পুষ্টি ধারণ ক্ষমতাও কম হয়। বেলে মাটিতে চীনাবাদাম, তরমুজ, বাঙ্গিয়া, আমরা যাকে ফুটি বলি, আখ, ডাল জাতীয় ফসল ভালো হয়। অর্থাৎ আমরা বলবো যে সমস্ত ফসলের জন্য খুব একটা মাটিতে পানি থাকার দরকার নেই, সেই সমস্ত ফসলগুলা বেলে মাটিতে ভালো হবে, তার কারণ বেলে মাটি পানি ধারণ ক্ষমতা কম। প্রিয় শিক্ষার্থীরা, বুনটের দ্বিতীয় মাটিটা হচ্ছে দোআঁশ মাটির বৈশিষ্ট্য আমরা জানার চেষ্টা করব। দেখো, দোআঁশ মাটিতে প্রায় 50% বালিকণা এবং 50% পলিকণা থাকবে, অর্থাৎ বালি এবং পলির 50-50 থাকবে, তাকে আমরা বলবো দোআঁশ মাটি। আর কি বৈশিষ্ট্য? দেখো, পানি ধারণ ক্ষমতা মধ্যম প্রকৃতির, অর্থাৎ খুব একটা বেশি পানি ধারণ করতে পারবে না, আবার কম পানিও ধারণ করতে পারবে না, মাঝামাঝি প্রকৃতির। দেখো, পুষ্টি ধারণ ক্ষমতা মধ্যম, পানি ধারণ ক্ষমতার উপর নির্ভর করে তার পুষ্টি ধারণ ক্ষমতা কতটুকু হবে। আসো, কণার আকার মধ্যম, আমরা আগেই দেখেছি বেলে দোআঁশ মাটির কণাগুলো হচ্ছে মাঝারি ধরনের, কণাগুলোর মাঝখানে ফাঁক কম, অর্থাৎ বেলে মাটিতে যেমন ফাঁক অনেক বেশি থাকে, ফাঁকা স্থান কণাসমূহের মাঝ, আর দোআঁশ মাটিতে ফাঁকা কম হওয়ার জন্য এদের পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চাইতে বেশি। অধিকাংশ ফসল ভালো হয়, এই জন্য বেলে মাটিকে আমরা কি বলি? আদর্শ মাটি বলা হয়। বেলে মাটিকে অনেক সময় আদর্শ মাটি বলেও আমরা জানি। দেখো, এঁটেল মাটির বৈশিষ্ট্য আমরা জানার চেষ্টা করব। এই 3 প্রকারের মাটির মধ্যে শেষ মাটিটা। দেখো, এঁটেল মাটিতে প্রায় 25% বালিকণা, অর্থাৎ বালিকণা সবচেয়ে কম, পলিকণা 20% এবং কর্দম কণা থাকবে 55%। এখানে কাদার পরিমাণ আসবে। আমরা বেলে মাটি এবং দোআঁশ মাটিতে কিন্তু কাদার কোনো অনুপাত দেখিনি, অর্থাৎ এঁটেল মাটিতে কি থাকবে? 25% বালিকণা থাকবে, পলিকণা থাকবে 20% এবং কাদার পরিমাণ বা কাদার কর্দম কণা থাকবে 55%। পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ সবচেয়ে বেশি। বেলে এবং দোআঁশের চাইতে পানি ধারণ ক্ষমতা বেশি, কেননা এখানে কাদার পরিমাণ বেশি আর বালির পরিমাণ কম। বালির পরিমাণ কম থাকার জন্য এবং কাদার পরিমাণ বেশি থাকার জন্য এদের পানি ধারণ ক্ষমতা একটু বেশি হয়। পানি ধারণ ক্ষমতার সাথে পুষ্টি ধারণ ক্ষমতা নির্ভরশীল, অর্থাৎ পুষ্টি ধারণ ক্ষমতাও বেড়ে যায়। কণার আকার খুব ছোট, আমি প্রথমেই দেখিয়েছি যে এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট, দোআঁশ মাটির মাঝারি এবং বেলে মাটির সবচেয়ে বড়। কণাসমূহের মাঝে ফাঁক খুবই কম, বেলে মাটিতে সবচেয়ে বেশি, দোআঁশ মাটিতে তার চেয়ে কম এবং এঁটেল মাটিতে ফাঁক সবচেয়ে কম। ফাঁক সবচেয়ে কম বলে এই পানি ধারণ করতে পারে বেশি, অর্থাৎ পানি চুয়ানোর ক্ষমতা কম। সকল ফসল ভালো হয় না, তাহলে এখানে কিন্তু বেলে মাটিতেও সকল ফসল ভালো হবে না, আবার এঁটেল মাটিতেও সকল ফসল ভালো হবে না। কি হবে? ধান, গম, পাট, ভুট্টা, আখ, কাঁঠাল ইত্যাদি ভালো হয়। অর্থাৎ এঁটেল মাটিতে ধান, গম, পাট, ভুট্টা, আখ এই ফসলগুলোর নাম আমরা একটু মনে রাখার চেষ্টা করব, এখান থেকে তোমাদের MCQ আসতে পারে।
দেখো এই মৃত্তিকার বুনটের গুণত্বটা কি, অর্থাৎ এই যে পলিকণা, আমরা বলবো বালিকণা, আমরা বলবো কর্দমকণা, এগুলো মাটির মধ্যে থাকার গুরুত্বটা কি, অর্থাৎ উপকারিতাটা কি। ফসল চাষাবাদের জন্য ফসল নির্বাচনে বুনট জানা প্রয়োজন। আমরা যদি সত্যিকারভাবে একটা ফসলের ভালোভাবে চাষ করতে চাই তাহলে মাটির বুনট সম্পর্কে আমাকে আগে থেকে জানতে হবে। দেখো সেচ প্রদানের পরিমাণ জানার জন্য বুনট প্রয়োজন, তার কারণ বেলে মাটিতে সেচ বেশি দিতে হবে, দোআঁশ মাটিতে তার চেয়ে কম, এঁটেল মাটিতে তার চেয়ে কম। তাহলে এই বুনট যদি আমি জানতে পারি তাহলে আমি কি করব, আমি ফসল নির্বাচন করতে পারবো, কোন ফসল কখন নির্বাচন করব কোন মাটিতে। আর আমি সেচের পরিমাণ আমার আগেই মাথায় রাখতে হবে, আমার মাটি কেমন, আমার সেচ কেমন দিতে হবে। সেচের পদ্ধতি নির্ধারণের জন্য আমরা সেচের ধরন, মাটিতে কি পরিমাণ পানি লাগবে তার উপর নির্বাচন করব আমরা কোন সেচ দেব। যাই হোক, বেলে মাটিতে সেচ বেশি দিতে হবে, বালির পরিমাণ বেশি, পানির ধারণ ক্ষমতা কম। আসো সার প্রয়োগের পরিমাণ নির্ধারণের জন্য বুনট প্রয়োজন, অর্থাৎ মাটিতে কি পরিমাণ আমি সার প্রয়োগ করব সেটা নির্ভর করবে বুনটের উপরে। বেলে মাটিতে জৈব সার বেশি দিতে হয়, বেলে মাটিতে জৈব পরিমাণ কম। মাটির শ্রেণীবিন্যাস সহায়তা করবে, অর্থাৎ আমি যদি জানতে চাই আমার জমির মাটি কোন রকমের তাহলে আমাকে বুনট জানতে হবে। বায়ু চলাচল বুনটের উপর নির্ভর করে, অর্থাৎ এই বুনটের উপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল ফাঁক, অর্থাৎ ফাঁকা স্থান। ফাঁকা স্থানের উপর নির্ভর করবে বায়ু চলাচল, অর্থাৎ এই মাটির ভিতরে বায়ু চলাচল করতে পারবে কি পারবে না। বেলে মাটিতে বায়ু বেশি, কারণ কি ফাঁকা স্থান বেশি। দোআঁশ মাটিতে বায়ু চলাচল করে মাঝারি সাইজ, কারণ ফাঁকা স্থান কম। এঁটেল মাটিতে কাদার পরিমাণ বেশি, এই জন্যই বায়ু চলাচল এঁটেল মাটিতে কম বায়ু চলাচল করে কিংবা করেই না। মাটির দুর্বলতা উর্বরতা বুনটের উপর নির্ভর করে, অর্থাৎ এই মাটিতে কি পরিমাণ ফসল ফলবে, সেই ফসলের উর্বরতার হার কতটুকু হবে সেটা নির্ভর করবে বুনটের উপর। মাটির পানি ধারণ ক্ষমতা নির্ভর করে, একটু আগে আমরা দেখেছি যে বেলে মাটিতে পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম, দোআঁশ মাটিতে মাঝামাঝি এবং এঁটেল মাটিতে পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, কেননা কাদার পরিমাণ বেশি। মাটির পুষ্টি ধারণ ক্ষমতা বুনটের উপর নির্ভর করে, তাহলে পুষ্টি ধারণ ক্ষমতাও নির্ভর করবে বুনটের উপর, অর্থাৎ আর পুষ্টি ধারণ ক্ষমতা অনেকটা নির্ভর করবে আমার মাটির পানি ধারণ ক্ষমতার উপর। অণুজীবের কার্যাবলী, অর্থাৎ এখানে যদি পানি যথেষ্ট পরিমাণে থাকে সেখানে অণুজীব, যেখানে পানি সেখানে অণুজীব। আর অণুজীব বলতে আমরা ব্যাকটেরিয়াকে বোঝাচ্ছি। বুনটের উপর ভিত্তি করে শস্য বিন্যাস করতে হয়, অর্থাৎ আমি কোন ফসল দিব সেটা নির্বাচন করার পাশাপাশি আমাকে শস্য বিন্যাস নিয়েও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। মাটির অম্ল মান, এটা হবে অম্ল, এর নিচেরটা ল হবে, অর্থাৎ অ্যাসিড। মাটির অম্ল মান বা পিএইচ, আমরা বলবো মাটির পিএইচটা অনেক সময় নির্ভর করবে তার বুনটের উপর। মাটির অম্লমান বা পিএইচ নির্ভর করবে বুনটের উপর। মাটির উৎপাদন ক্ষমতা বুনটের উপর। দেখো এখানে একটা পয়েন্ট আছে উর্বরতা, আর এই দেখো উৎপাদন ক্ষমতা, এই দুইটা পয়েন্ট কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। মাটির উৎপাদন ক্ষমতা এই বুনটের উপর নির্ভর করবে। যেহেতু উৎপাদন ক্ষমতা বনের উপর নির্ভর করে, এই বুনটকে আমাকে আগে জানতে হবে। বুনট যদি আমরা আগে জানতে পারি তাহলে আমরা ভালো ফসল ফলাইতে পারবো, কিংবা সঠিক ফসল নির্বাচন করে কি পরিমাণ সেচ দিতে হবে, আবার সেখানে বায়ু চলাচল করবে কিনা, মাটির উর্বরতা কেমন হবে, মাটির উৎপাদন ক্ষমতা কেমন হবে, আমি কোন শস্য দিব, মাটির পুষ্টি উপাদান কেমন হবে ইত্যাদি এভরিথিং জানার জন্য আমার বুনট অত্যন্ত ইম্পর্টেন্ট। সুতরাং আজকে আমরা এই বুনট এবং বুনটের উপর ভিত্তি করে মাটির 3টি বিভাগ আমরা জানার চেষ্টা করলাম, বুনটের গুরুত্ব জানার চেষ্টা করলাম। আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে। এই প্রত্যাশায় আজকে এখানে রাখবো। পরবর্তীতে কোনো একটি ক্লাস নিয়ে আবারও কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।